বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ারের মানে তৃতীয় বর্ষের ক্লাস নিব আমরা। ক্লাসটা যে চ্যাপ্টারের উপর নেওয়া হবে এবং যে সাবজেক্টের উপর নেওয়া হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে সাবজেক্ট। আর চ্যাপ্টারের নাম হচ্ছে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। অত্যন্ত সহজ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে সবসময় যে ধারাবাহিকভাবে অঙ্ক আসে সেটা বলা যাবে না। তবে একদমই আসে না তা না। দেখা যাচ্ছে যে 10 বছরের ভিতরে 7 বছর আসছে, 3 বছর আসেনি, এরকম একটা ইকুয়েশন। আর ব্যাখ্যাটা হচ্ছে এমন যে বইতে যতগুলো চ্যাপ্টার আছে, যারা মোটামুটি এ প্লাস পেতে চায় সবগুলো চ্যাপ্টারই কিন্তু টাচ করে যেতে হবে। আসলে কোন চ্যাপ্টার কোন বছর দিবে এটা তো কেউ বলে দিতে পারে না। যাই হোক, এখানে আমাদের কিছু 4 মার্কস রিলেটেড অঙ্ক আছে, আবার কিছু 10 মার্কসের অঙ্ক আছে। পার্ট সি এবং পার্ট বি রিলেটেড অঙ্ক। চলেন আমরা শুরু করি। মাত্র 3টা ক্লাস করলেই এই চ্যাপ্টারের সব যে কোনো ধরনের অঙ্ক বোর্ডে আসুক না কেন সবই কিন্তু পারা সম্ভব। তাহলে আমরা যে সাবজেক্টের ক্লাস নিব সেটা হচ্ছে আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। ওকে, তাহলে চলেন আমরা দেরি না করে শুরু করে দিই। শুরু করে দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা। আচ্ছা, রিলেভেন্ট কস্ট এর বাংলা যদি আমরা বলি, বাংলা হচ্ছে প্রাসঙ্গিক ব্যয়। রিলেভেন্ট কস্টের বাংলা হচ্ছে প্রাসঙ্গিক ব্যয়। ডিসিশন মেকিং এর বাংলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে সম্পূর্ণ কথা যদি আমরা বলি, তাহলে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এর বাংলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাসঙ্গিক ব্যয়। তাহলে প্রাসঙ্গিক ব্যয় দেখে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করব সেটাই মূলত এই অধ্যায়ের আলোচনা। আর অধ্যায়ের নামটাই মোটামুটি ভাবে একটু কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ডিসিশন মেকিং এর কথা বলছে, তার মানে অঙ্ক ফিনিশিংটা হবে সব সময় ডিসিশন মেক দিয়ে, কিন্তু ঠিক আছে, ডিসিশন মেক দিয়ে আমাদের অঙ্কটা কিন্তু শেষ করতে হবে, তার মানে সিদ্ধান্ত জানাতে হবে। ওকে, তাহলে শুরু করি আমরা। ওকে, রিলেভেন্ট কস্ট মূলত 3 ভাবে আসতে পারে। আমি একটু আগে যেহেতু বলছি যে 3টা ক্লাসে শেষ করব, যেহেতু 3টা নিয়ম, 3 নিয়মের অঙ্ক 3টা ক্লাসে শেষ করা যাবে। একটা হচ্ছে মেক অর বাই, একটা হচ্ছে হোম মার্কেট অর ফরেন মার্কেট, আর একটা হচ্ছে টু শিফট অর থ্রি শিফট। এই 3টা হচ্ছে নিয়ম। দেখেন, আমরা একবারে 3টে নিয়ম আলোচনা করব না আজকের ক্লাসে। আমার আলোচ্য বিষয় হচ্ছে মেক অর বাই। তবে মেক অর বাই আমি আলোচনা করলেও দেখেন প্রত্যেকটা নিয়মেই কিন্তু অর অপশন দেওয়া আছে, মানে এটা নিব নাকি ওটা নিব, এটা হবে নাকি ওইটা হবে, এইভাবে করেই কিন্তু আমাদের কাছে কি চাইছে, একটা সিদ্ধান্ত আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে আমরা মূলত আলোচনা করব আজকে হচ্ছে মেক অর বাই। আমি যখন ক্লাসটা নিব আমি ক্লাসে কিছু নোট দিব, যেটা আমি এখানে লিখিনি। যারা ক্লাসটা করবে তারাই শুধুমাত্র নোটগুলো দেখতে পারবে বা শুনতে পারবে বা লিখে নিতে পারে। ও আরেকটা কথা বলি, দেখেন ইউটিউবে যারা অঙ্কগুলো দেখে, অনেক ছেলে মেয়ে আছে যাদের আসলে আহ গ্রামের দিকে, গ্রাম বাড়ি, যেখান থেকে সব ক্লাস করতে পারে না বা ভালো টিচার নেই, অথবা হচ্ছে কি যে ব্যস্ত সময় কাটায়, যে যে টাইমটা পড়ায় মানুষ, কোচিং করায় বা পড়ায়, সেই টাইমে সে কি বিভিন্ন ধরনের চাকরি বা বিভিন্ন কারণে ব্যস্ততা থাকে, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো। তবে ইউটিউবে ক্লাস করে অনেক ভালো কিছু করা সম্ভব হবে যদি আপনি এই ক্লাসগুলো যখনই করবেন সাথে সাথে খাতায় নোট ডাউন করবেন, লিখে নিবেন, যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে সেই হোমওয়ার্ক গুলো করে ফেলবেন। তাহলেই শুধুমাত্র কি ভালো কিছু করা সম্ভব। তাহলে আমি যাই, আলোচনা করছি মেক অর বাই নিয়ে। আচ্ছা, মেকের বাংলা কিন্তু আমরা সবাই জানি যে তৈরি করা, আর বাইয়ের বাংলা হচ্ছে ক্রয় করা। তার মানে ব্যাখ্যাটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিষ্ঠানে যে পণ্যটা তৈরি করছি, এটা কি আমরা তৈরি করেই কি বাজারজাত করব, নাকি ওই সেম প্রোডাক্টটা বাইরে থেকে কিনে এনে আমাদের কোম্পানির সিল মেরে বাজারজাত করব, তার উপরেই কিন্তু কমেন্ট করতে হবে। আবার বলছি কথাটা, আমরা যে প্রোডাক্টটা বর্তমানে তৈরি করছি এটা কি তৈরি করেই বাজারজাত করব, নাকি এত কষ্ট করে তৈরি না করে সেম প্রোডাক্টটা বাইরে থেকে আমি কিনে নিয়ে এসে আমাদের সিলটা মেরে দেন আমি বাজারজাত করব। এই দুইটা অপশনের মধ্যে আপনার একটা অপশন বেছে নিতে হবে। ওকে, আমি নিচে লিখে দিচ্ছি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, দেখেন 3টা টপিকস এর কথাই লিখে দিচ্ছি যে কার ক্ষেত্রে কোন স্টেটমেন্ট করতে হবে, কিন্তু আমাদের আলোচ্য বিষয় কিন্তু আজকে মেক অর বাই। আমরা কিন্তু এখন আলোচনা করতেছি মেক অর বাই। তাহলে মেক অর বাই, তৈরি করব নাকি কিনে আনবো, এইটার এই মেথডের অঙ্কে আমরা যে স্টেটমেন্টের উপর বেস করে সিদ্ধান্ত দিব সেটা কিন্তু কস্ট স্টেটমেন্ট। সিদ্ধান্ত যেটা গ্রহণ করব মেক অর বাইতে, এখানে যে স্টেটমেন্টটা আমরা করব সেটা কিন্তু কস্ট স্টেটমেন্ট। নিচে যে দুইটা আছে হোম আর টু শিফট থ্রি শিফট, এটা আমাদের ধারাবাহিকভাবে দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে কিন্তু আলোচনা করব, আপনারা এমনি দেখলে দেখতে পারেন। ওকে, তাহলে আমরা আলোচনা করছি মেক অর বাই। আচ্ছা, যদি
ক্লাসে বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবেন? আমি চেষ্টা করছি একই কথা বারবার বলার জন্য। এর পরেও যদি সমস্যা হয় তাহলে আমি আমার কোনো একটা ক্লাসে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, যেখানে আপনারা একটু যোগাযোগ করে আমার কাছ থেকে সমাধানটা নিয়ে নিতে পারবেন। ওকে, তাহলে মেক অর বাই, আমরা পণ্যটা তৈরি করব নাকি কিনে নিয়ে আসবো? বলছিলাম এই কি বলে পদ্ধতিতে আমরা যে স্টেটমেন্টটা করব সেই স্টেটমেন্টের নাম কিন্তু কস্ট স্টেটমেন্ট। যেহেতু কস্ট স্টেটমেন্ট যার নাম, এখানে আমরা শুধুমাত্র কস্ট গুলা নিয়ে আলোচনা করব, আমরা শুধুমাত্র কস্ট গুলো নিয়ে আলোচনা করব, অন্য কোনো কিছু আসবে না, আয় আসবে না, এখানে শুধুমাত্র ব্যয়গুলাই আসবে। ওকে, তাহলে আমরা মেক অর বাই যেহেতু দুইটা অপশন, দেখেন আমরা প্রথমে হেডিং করছি মেকিং কস্ট, মানে মেক করতে তৈরি করতে কি কি খরচ হবে সেগুলো আমরা একটা লিস্ট করব। দেন ক্রয় করতে আমাদের কি কি খরচ হবে, মানে বাইং এর বাংলা তো আমরা জানি ক্রয়, ক্রয় করতে কি কি খরচ হবে তার একটা লিস্ট আমরা এখন একটু দেখাচ্ছি। আচ্ছা, শুরু করি প্রথমে মেকিং কস্ট দিয়ে। দেখেন, যারা মোটামুটি তৃতীয় বর্ষ পর্যন্ত আসছে তারা কিন্তু একদম খারাপ স্টুডেন্ট তা কিন্তু না। ব্রেন খারাপ হলে কিন্তু এতদিন পর্যন্ত আসতে পারতো না। তাহলে আমি যদি একটু জিজ্ঞাসা করি, আমি যখন প্রশ্ন করবো আপনারা মনে মনে উত্তর দিবেন, যদিও আমি তো আপনাদের কাছে যখন আপনারা ক্লাসটা দেখবেন থাকবো না। মেকিং কস্টের মধ্যে কি কি উপাদান আসতে পারে? দেখেন, মেকিং কস্ট করতে গেলে যে কোনো পণ্য তৈরি করতে গেলে শুরুতে কি লাগবে, এই প্রশ্নটা যখন করা হবে আপনি একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন যে আপনি একটা পণ্য তৈরি করতে চান, তাহলে এই পণ্য তৈরি করতে আপনার কি লাগবে। যে পণ্যটা তৈরি করবেন ওই পণ্য রিলেটেড আপনার কিছু কাঁচামাল দরকার হবে, কাঁচামাল যাকে আমরা ইংলিশে বলবো ম্যাটেরিয়াল। তাহলে মেকিং কস্ট করতে গেলে আমাদের শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল। আচ্ছা, কাঁচামাল রেডি হয়ে গেল। যেহেতু আমরা পণ্য তৈরি করতেছি, এই তৈরিটা করবে কারা? কাঁচামাল রেডি করার পর এই কাঁচামাল দিয়ে পণ্যটা তৈরি করবে কারা, এই প্রশ্নের উত্তর যখন করবেন দেখবেন আপনার উত্তর বের হয়ে যাবে, লেবার, শ্রমিক লাগবে। তাহলে ওকে, কাঁচামাল রেডি করলাম, লেবারদেরকেও আমরা রেডি করে নিয়ে আসলাম। এখন তৈরি করবোটা কোথায় বলেন? তৈরি কোথায় করব? রাস্তাঘাটে তো আর তৈরি হবে না, তাহলে এই তৈরিটা করব কোথায়? অবশ্যই কারখানায় তৈরি করব। কারখানায় তৈরি করব। এখন কারখানায় যখন তৈরি করতে যাব, কারখানার বিভিন্ন ধরনের খরচ আপনাদের সামনে আসবে, যে খরচগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব, কিছু ভেরিয়েবল আর কিছু ফিক্সড। ভেরিয়েবলের বাংলা হচ্ছে পরিবর্তনশীল, আর ফিক্সড এর বাংলা হচ্ছে স্থায়ী অথবা স্থির, যে যেটা বলুক না কেন। তাহলে কি হলো? ভেরিয়েবল কারখানার উপরই ব্যয় এবং স্থায়ী কারখানার উপরই ব্যয়। দেখেন, কোনো একটা জায়গায় যত খরচ হয় ওই খরচগুলাকে যদি আমরা আহ দুইটা ভাগ করি, কিছু ভেরিয়েবল বের হবে, কিছু দেখেন ফিক্সড বের হবে, এর বাইরে কিন্তু আর কিছু থাকবে না। তাহলে যখন পণ্যটা তৈরি হবে তখন দেখেন এই যে যে চারটা খরচের কথা আমি বলেছি, এই চারটা খরচের বাইরে কিন্তু আর কোনো খরচ আসবে না। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? যে কোনো পণ্য তৈরি করতে গেলে কাঁচামাল দরকার, লেবার দরকার, কারখানার কিছু খরচ দরকার, এই কারখানার খরচকে দুই ভাগে ভাগ করে দিলাম। এখন এই যে যে চারটা উপাদান, দেখেন আমরা যখন অঙ্ক করব আমাদের সামনে যখন প্রশ্ন আসবে, এই চারটা উপাদান কিন্তু আমাদের সামনে সব সময় প্রশ্নে উল্লেখ থাকবে। তাহলে অসুবিধা কোথায়? আমরা এই কি বলে চারটা উপাদান নিয়ে শুরু করে দিই। কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে যে এই চারটা উপাদানের যে মানগুলো দিয়ে দিবে তার প্রথম তিনটা মান আপনি কোনো ঝামেলা ছাড়াই নিতে পারবেন। দেখেন আমার এখানে পাশে লেখা আছে, অঙ্কে যে মান থাকবে বা যেভাবে থাকবে সেই মানগুলো নিয়েই কাজ করতে হবে। ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি, এই তিনটা মান অঙ্কে যেভাবে প্রশ্নে থাকবে সেভাবেই পোস্টিং দিব, কোনো এডিট করব না। তবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে একটা শর্ত আছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। কি শর্ত? আমি মুখ দিয়ে বলছি, আপনারা যখন খাতায় লিখবেন তখন যেটা করতে হবে সেটা হচ্ছে, কি করতে হবে বলেন তো? অবশ্যই নোট করে নিতে হবে। আচ্ছা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে একটা নোট আছে, নোটটা কি? নোটটা হচ্ছে যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের মান কখনোই প্রশ্নে বা রেওয়া মিলে যে মানটা দেওয়া থাকবে সেটা সরাসরি আমরা পোস্টিং দিব না। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের মান কখনো আমরা সরাসরি প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে পোস্টিং দিব না। তাহলে কি করতে হবে? অবশ্যই ফিক্সড ফ্যাক্টরি মানটা আমরা সমন্বয় পড়ে পোস্টিং দিব। তার মানে সমন্বয়তে ঠিক যেভাবে বলবে সেভাবে পোস্টিং দিব। সমন্বয়তে কি থাকতে পারে? অনেক কথা থাকতে পারে। সব কথা মাথায় রেখে আসলে পরীক্ষার হলে কেউই যায় না, কারণ এই যে যে অঙ্কগুলো এইগুলো আমাদের চাকরির বাজারে কি কাজে লাগবে? কিচ্ছু না, কোনো কাজেই লাগবে না। সুতরাং ঠিক যতটুক না নিলেই হয় ততটুক আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আপনারাও, আমি জানি যে এর চেয়ে বেশি আসলে নিতে পারবেন না। তাহলে কি লিখলাম? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেওয়া মিলে যেভাবে দেওয়া থাকবে সেভাবে পোস্টিং দিব না, আমরা সব সময় সমন্বয় দেখে পোস্টিং দেবো। এবার সমন্বয়তে কি থাকতে পারে? লেখেন,
যদি কখনো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের সাথে, যদি কখনো সমন্বয়তে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের সাথে সেভড, অ্যাভয়েড অথবা রিডিউসড, দেখেন তিনটা ভাষা, যদি কখনো সমন্বয়তে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের সাথে সেভড অথবা অ্যাভয়েড অথবা রিডিউসড, এই তিনটা ভাষার কোনো ভাষা উল্লেখ থাকে, তাহলে সমন্বয়তে যে টাকা থাকবে সেই টাকা দিয়েই আমরা অঙ্ক করব। কথা আবার বলছি, আমাদের শুরুতেই কিন্তু প্রশ্নে কিছু এই চারটা মান দেওয়া থাকবে, এখান থেকে প্রথম তিনটা মান আমরা সরাসরি পোস্টিং দিলেও ফিক্সড ফ্যাক্টরিটা কখনোই প্রশ্নে যেটা আছে ওইটা না দিয়ে সমন্বয় অনুযায়ী দিব। সমন্বয়তে কি দিব? সমন্বয়তে যদি ফিক্সড ফ্যাক্টরির সাথে এই তিনটা ভাষার কোনো ভাষা থাকে, তাহলে সমন্বয়ের টাকাটা নিয়ে আমরা অঙ্ক করব, রেওয়া মিলের টাকাটা না, মানে অঙ্কে যেটা থাকবে ওটা না, সমন্বয়েরটা। আর যদি এই তিনটা ভাষার কোনো ভাষা উল্লেখ না থেকে অন্য কোনো ভাষা থাকে, এখন যদি প্রশ্ন করেন অন্য কি ভাষা, দেখেন অন্য ভাষার তো আসলে কোনো আব্বু আম্মু নেই, হিউজ ভাষা থাকতে পারে অন্য। এই জন্য আমরা খেয়াল করব যে এই তিনটা ভাষা আছে কিনা। যদি এই তিনটা ভাষা না থাকে, তাহলে রেওয়া মিলের টাকা মানে প্রশ্নে যে টাকাটা থাকবে ওই টাকাটা আর সমন্বয়ের যে টাকাটা, এই দুইজনের পার্থক্য টাকা নিতে হবে। কথাটা আমি আবার বলছি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এর মান প্রশ্নে যেটা থাকবে সেটা আমরা কখনোই সরাসরি নিব না, সমন্বয়তে চলে আসব। কি দেখব? দেখব সমন্বয়তে ফিক্সড ফ্যাক্টরির সাথে সেভড, অ্যাভয়েড অথবা রিডিউসড কথাটা উল্লেখ আছে কিনা। যদি সেভড, অ্যাভয়েড, রিডিউসড কথা উল্লেখ থাকে, তাহলে সমন্বয়ের যে টাকা থাকবে সেটা নিয়ে আমরা অঙ্ক করব। আর যদি এই তিনটা ভাষা উল্লেখ না থাকে, তাহলে সমন্বয়ের টাকা এবং প্রশ্নে বা রেওয়া মিলে যে টাকাটা থাকবে এই দুইটা টাকার পার্থক্য টাকা নিয়ে আমরা কিন্তু অঙ্কটা করব। আশা করি বুঝতে পারছেন। এরপরে যখন আমি অঙ্ক করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তাহলে মেকিং কস্টের ভিতরে এই চারটা উপাদান আসবে। দেন এবার বাইং কস্টে যাব। দেখেন প্রতিযোগিতামূলক যে বাজার, বর্তমান যে বাজার, এই বাজারে কোনো পণ্য আমি কিনবো, এইটা যখন আমার মনের থেকে প্রকাশ করব যে আমি একটা পণ্য কিনতে চাই, দেখবেন ওই কিনতে চাওয়ার জন্য শুধু কিনতে যে খরচটা, এ বাদে আর কিন্তু কোনো টাকা খরচ হয় না। এখন বর্তমানে ফোন করলেই দেখবেন বাসার সামনের পণ্য হাজির, টাকাটা দিলেই শেষ। তাহলে মনে রাখতে হবে বাইং কস্টের মধ্যে একটাই মাত্র খরচ আসবে, সেই খরচটার নাম হচ্ছে বাই, মানে কিনতে যে টাকাটা খরচ হবে শুধু সেইটাই খরচ, আর কিন্তু কোনো খরচ নেই। আর কথা আবার বলছি, মেকিং এর ক্ষেত্রে চার ধরনের খরচ হলেও বাইং এর ক্ষেত্রে মাত্র একটাই খরচ আসবে, সেটা হচ্ছে কিনতে যে খরচটা। এবার টোটাল মেকিং কস্ট আর টোটাল বাইং কস্ট আমরা তুলনা করব, যে কস্টটা কম, যে কস্টটা কম সেটা নিয়ে আমরা মূলত কি করব, গ্রহণ করব। তাহলে এই হচ্ছে মূলত আমাদের মেকিং এবং বাইং এর ওপেনিং কিছু কথাবার্তা। এখন আমরা একটা অঙ্ক দেখি। অঙ্ক করার সময় আশা করি কোনো প্রশ্ন থাকবে না, সব কথা উপরে কিন্তু আমরা বলে আসছি। তবুও আমরা একটু কি একটা অঙ্ক দেখি, যদি কারো কোনো সমস্যা মনে হয় না থাকবে। দেখেন আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা যে রিলেভেন্ট কস্টের অঙ্ক, সেটা বুঝবেন কিভাবে? রিকোয়ারমেন্ট পড়লেই বোঝা যাবে। আমাদের কাছে কোনো না কোনো একটা সিদ্ধান্ত জানতে চাইবে, কোনো না কোনো সিদ্ধান্ত জানতে চাইবে আমাদের কাছে। তাহলে পড়ে শোনাই। রহমান এন্ড রহমান ইজ এ মেশিনারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমাদের কোম্পানির নাম হচ্ছে রহমান এন্ড রহমান। ইনি কি উৎপাদন করে? মেশিনারি উৎপাদন করে। এখানে আরেকটু কথা বলে দেই, যে আমাদের কাছে আমাদের কাছে সিদ্ধান্ত জানতে চাইবে এমন অঙ্ককে রিলেভেন্ট কস্ট বলে। মেকিং বাইং নাকি হোম ফরেন নাকি টু শিপ থ্রি শিপ, মানে যে তিন নিয়মের অঙ্ক, অঙ্কটা কি মেকিং বাইং নাকি টু শিপ থ্রি শিপ নাকি হচ্ছে কি হোম মার্কেট ফরেন মার্কেট, এটা চেনার উপায় হচ্ছে টু শিফট থ্রি শিফটের ক্ষেত্রে রিকোয়ারমেন্টেই শিফটের কথা উল্লেখ থাকবে। হোম ফরেনের ক্ষেত্রে অঙ্কের কোথাও না কোনো জায়গায় ফরেনের কথা উল্লেখ থাকবে। তাহলে এই ফরেন অথবা শিফটের কথা যখন উল্লেখ থাকবে না, তখন সেটা মেকিং অর বাইং এর অঙ্ক। আশা করি চিনে ফেলবেন এভাবে করেই। তাহলে রহমান এন্ড রহমান ইজ এ মেশিনারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমাদের কোম্পানি হচ্ছে মেশিনারি উৎপাদন করে। দে রিকোয়ার মানে আমাদের প্রয়োজন 1000 ইউনিটস অফ পার্ট সি, মানে সি নামক যন্ত্রাংশ প্রয়োজন 1000 ইউনিটস। কেন? টু কমপ্লিট দেয়ার ফিনিশ প্রোডাক্ট, মানে আমাদের যে পণ্যটা এটা আমাদের তৈরি করতে। এট প্রেজেন্ট বর্তমানে দে প্রডিউস, মানে তারা তারা বলতে আমাদের কথাই বলছে, দে প্রডিউস পার্ট সি ইন দেয়ার ওন ফ্যাক্টরি, মানে বর্তমানে এই যে পার্ট সিটা লাগবে, এই যন্ত্রাংশ সিটা লাগবে, এটা আমাদের নিজস্ব কারখানায় আমরা উৎপাদন করছি। কস্ট ডাটা রিলেটিং টু পার্ট সি অ্যাজ ফলোস, মানে এই পার্ট সিটা উৎপাদন করতে বা তৈরি করতে যে খরচটা সেটা নিচে দেওয়া আছে। দেখেন শুরুতে র ম্যাটেরিয়াল, আমরা যেটা বলছিলাম যে কাঁচামাল তো অবশ্যই দরকার হবে। দেন ডিরেক্ট লেবার, লেবার দরকার হবে।
আর তারপর বলছিলাম কারখানার দুইটা খরচ থাকবে, একটা ভেরিয়েবল কারখানা খরচ আর একটা ফিক্সড কারখানা খরচ। এই চারটা উপাদান সব সময় অঙ্কে দেওয়া থাকবে, তাহলে সব সময় দেওয়া থাকলে তো কোনো টেনশন নেই। এখন আমরা বলছিলাম যে মেকিং কস্ট যখন আমরা অঙ্ক উপস্থাপন করব, সেক্ষেত্রে চারটা উপাদান অঙ্কে থাকলেও আমরা কিন্তু চারটা উপাদানের মান সরাসরি দিতে পারবো না। কয়টা দিতে পারবো? প্রথম তিনটা উপাদান দিতে পারবো, মানে ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড, এই তিনটা মানে কোনো ঝামেলা নাই। তবে ফিক্সড ফ্যাক্টরি সমন্বয়তে যেভাবে বলবে, নিশ্চয়ই মনে আছে, সমন্বয়তে যেভাবে বলবে সেইভাবে আমরা পোস্টিং দিব। এখন সমন্বয়তে কিভাবে বলতে পারে চলেন আমরা একটু পড়ে আসি। বলছে অ্যানাদার কোম্পানি অফার্স, মানে বাইরের একজন কোম্পানি আমাদেরকে অফার করছে টু সেল, মানে তারা বিক্রি করবে পার্ট সি, মানে ওই সি নামক যন্ত্রাংশ বিক্রি করবে কাদের কাছে? টু রহমান এন্ড রহমান কোম্পানির কাছে বিক্রি করবে এট এ কস্ট, যার মূল্য নিবে কত টাকা? 160 টাকা পার ইউনিট। ভালোভাবে একটু খেয়াল করবেন। অ্যানাদার কোম্পানি অফার, বাইরের কোম্পানি অফার করছে কাদেরকে? আমাদেরকে। কেন অফার করছে? টু সেল, মানে তারা বিক্রি করতে চায়। কি বিক্রি করতে চায়? আমরা যে পণ্যটা বা আমরা যে প্রোডাক্টটা উৎপাদন করি পার্ট সি, সেইটাই বিক্রি করতে চায়। কত টাকা নিতে চায়? 160 টাকা নিতে চায়। তাহলে এই যে যে 160 টাকা, দেখেন এটা কিন্তু আমাদের সেলিং প্রাইস না, এটা কিন্তু অ্যানাদার কোম্পানির সেলিং প্রাইস। তাহলে এই অ্যানাদার কোম্পানির কাছ থেকে যদি আমরা এই পণ্যটা নিই, তাহলে এটা হবে আমাদের জন্য বাইং কস্ট। আশা করি বুঝতে পারবেন কথাটা। অন্য কোম্পানি যখন সেল করবে, আমরা যদি এটাকে নেই, লুফে নেই, তাহলে এটা আমাদের হবে বাইং কস্ট। আমরা বলছিলাম একটা কিন্তু বাইং কস্ট থাকবে এই অঙ্কে, কিন্তু এই যে সেই বাইং কস্টটা এখানে আপনারা নিজেরাও একটু ভেবে নিতে পারেন যে বাইং কস্টটা স্বাভাবিকভাবে সমন্বয়তেই দেওয়া থাকবে, এবং সেটা সরাসরি বাই নামে না দিয়ে অন্য অন্য ভাবে দিতে পারে, যেমন অ্যানাদার কোম্পানি অফার করছে, হ্যাঁ, আউটসাইড কোম্পানিরা অফার করছে, এরকম জাতীয় কথা উল্লেখ থাকবে, তাহলে এটা হচ্ছে বাইং কস্ট। লাস্টে বলছে যে ইফ দা অফার ইজ অ্যাকসেপ্টেড, মানে যদি আমরা অফারটা অ্যাকসেপ্ট করি, ফিক্সড ওভারহেড, দেখেন এই যে ফিক্সড ওভারহেড নিয়ে কিন্তু সমন্বয়তে কথা আছে। ফিক্সড ওভারহেড এট দ্য রেট টাকা 35 পার ইউনিট ক্যান বি সেভড। মনে আছে তো তিনটা ভাষা? ফিক্সড ওভারহেড এর সাথে যদি সেভড অথবা অ্যাভয়েড অথবা রিডিউসড, এই তিনটা ভাষার কোনো ভাষা যদি উল্লেখ থাকে, তাহলে সমন্বয়ের টাকা নিয়ে আমরা অঙ্ক করব। রেওয়া মিলের টানা, রেওয়া মিল বলতে এই উপরেরটাকে বোঝাচ্ছি। তাহলে সমন্বয়ের টাকা নিয়ে আমরা কাজ করব। দেখেন এই 35 পার ইউনিট ক্যান বি সেভড লেখা আছে যেহেতু, তখন আমরা উপরের 50 না, বরং আমরা নিচের টাকা নিয়ে কাজ করব। এই তো রিকোয়ারমেন্টে চেয়েছে। তাহলে আর কোনো কথা নাই, এখন আমাদের কি করতে হবে? আমাদের একটা ছক আঁকতে হবে। দেখেন ছকটা কেমন আঁকবেন? ছকটা, একটা পার্টিকুলারের ঘর তো থাকবেই, বিবরণের ঘর থাকবে, কস্ট পার ইউনিট নামে একটা কলাম দিতে হবে। আর যেহেতু আমরা দুইটা অপশনের অঙ্ক করব, একটা মেকিং একটা বাইং, এর জন্য মেকিং এর জন্য একটা কলাম দিতে হবে, বাইং এর জন্য একটা কলাম দিতে হবে। আর উপরে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে উপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউনিটের জন্য একটা কলাম রাখতে হবে। ইউনিট বলতে অঙ্কে একটা ইউনিট উল্লেখ থাকবে, যে দেখেন 1000 ইউনিটস। তাহলে আমি একটু করাই দেখি। আমার ক্লাসগুলো একটু লেট হয়ে যায়, লেট হওয়ার কারণ হচ্ছে আমি বোর্ডে যেভাবে করে, দেখেন অনেকেই কিন্তু অনলাইন ক্লাসগুলো পছন্দ করে না বা ভালো বুঝে না। এটার একমাত্র কারণ হচ্ছে অনলাইন ক্লাসে যারা ক্লাসগুলো উপস্থাপন করে ম্যাক্সিমামরা যেটা করে সেটা হচ্ছে অ্যান্সার সহ কিন্তু কি, সলিউশন সহ কিন্তু অঙ্ক করে। এর জন্য অনেকে ঝামেলা হয়, কারণ সলিউশন তো নোটেও আছে, তাহলে আমি ক্লাস করে কি শিখলাম? এজন্য আমার একটু এটা বদ অভ্যাস কিনা আমি জানি না, আমি অনলাইন ক্লাসগুলো যেভাবে নিই সেটা হচ্ছে আমার কি আমি বোর্ডে লিখছি এরকম, শুধু আমাকে দেখতে পাচ্ছে না স্টুডেন্টসরা, আর সবই কিন্তু হচ্ছে। এখানে হচ্ছে মেকিং ব্র্যাকেটে একটু আমরা টাকা দেখাই, যে মেকিং টাকা আর হচ্ছে বাইং টাকা। হুম, এই দুইটা অপশন আমরা দিয়ে দিলাম। আর আমার সাথে সাথে যদি আপনারা অঙ্ক করতে চান তাহলে তো আরো বেশি ভালো হয়। এই, তাহলে আমরা কি করব এখন? আমরা এখন মেকিং এর যে খরচগুলো আর বাইং এর যে খরচগুলো সেগুলো একটু উপস্থাপন করব। তাহলে এখানেও আমরা একটু হেডিং করতে চাই, মেকিং কস্ট, হেডিং করে দিলাম এটা। আচ্ছা, মেকিং কস্টে কারা কারা আসবে? মেকিং কস্টে আসবে হচ্ছে ওই যে সেই চারটা উপাদান, যে চারটা খরচ আমরা শুরুতেই দেখাই দিছিলাম। তাহলে আমরা মেকিং কস্টকে এটাকে আমরা আন্ডারলাইন করে দিতে পারি, হেডিং করলাম। দেন চারটা খরচ, দেখেন আমাদের প্রশ্নটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এই হচ্ছে প্রশ্ন। স্ক্রিনশট দিয়ে তারপর আমার উত্তরের সাথে একটু দেখতে পারেন। আচ্ছা, এই চারটা উপাদান আমরা এখন উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে শুরুতে যেটা আসবে সেটা কে আসবে? শুরুতে আসবে হচ্ছে র ম্যাটেরিয়াল। আমি একটু লিখে নিলাম, র ম্যাটেরিয়ালস কত আছে? দেখেন পার ইউনিট 10 টাকা করে আছে, কিন্তু পার ইউনিট 10 টাকা করে আছে। তাহলে আমরা এখানে দেখাবো 10 টাকা। আচ্ছা, এভাবে করে যে চারটা উপাদান আছে, ডিরেক্ট লেবার আমি একটু কপি করে নিতে পারি, আমার তাহলে লিখতে বেশি সময় লাগবে না, আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে। ডিরেক্ট লেবার আছে দেখেন কত টাকা করে? 80 টাকা করে।
প্রথম যে তিনটা উপাদান অঙ্কে দেওয়া আছে এই তিনটা উপাদান নিয়ে কিন্তু কারোর কোনো কথাই থাকবে না আশা করি। ভেরিয়েবল ওভারহেড কত টাকা পার ইউনিট আছে দেখেন 40 টাকা করে। এই যে প্রথম তিনটা উপাদানে কোনো ঝামেলা নাই, যেভাবে আছে সেভাবে বসাই দিলাম। এরপরে যে আছে দেখেন ফিক্সড ওভারহেড, বলছিলাম ফিক্সড ওভারহেড কখনোই প্রশ্নে যেটা থাকবে আই মিন রেওয়া মিলে যেটা থাকবে সেটা কখনোই নিব না, সমন্বয়তে চলে যাব। সমন্বয়তে যদি ফিক্সড এর সাথে সেভড, অ্যাভয়েড অথবা রিডিউস শব্দটা উল্লেখ থাকে তাহলে সমন্বয়তে যেটা আছে সেটা নিব। তাহলে প্রশ্ন আসতে পারে যদি ওটা না থাকে, সেটাও আমি বলছি, আবারও বলছি, যদি ওই তিনটা ভাষা সেভড, অ্যাভয়েড অথবা রিডিউস শব্দটা না থাকে তিনটা, তাহলে এই 35 মানে 35 আর উপরের 50 এই দুইটা বিয়োগ করে 15 টাকা নিতাম। যদি ওই তিনটা থাকে তাহলে যা আছে তাই, যদি না থাকে তাহলে দুইজনের পার্থক্য টাকা নিব। তাহলে এখন কি নিব? এখন 35 মানে 35 টাকাই কিন্তু নিয়ে নিব। আচ্ছা, এই চারটা উপাদানকে মেকিং কস্ট বলে। কি করতে হবে? 1000 ইউনিটের সাথে গুণ দিয়ে দিয়ে টোটাল বের করতে হবে। সবাই আশা করি পারবে। আমরা একটু দেখাই দিই, 1000 গুণ 10, 10,000 টাকা। এখানে ক্লোজ চিহ্ন হচ্ছে না, হবে না, 10,000 টাকা এভাবে করে। তারপরে 80-র সাথে গুণ দিলে হবে দেখেন 80,000 টাকা, 40-এর সাথে গুণ দিলে হবে 40,000, 35-এর সাথে গুণ দিলে হবে 35,000। কোথা থেকে করলাম? এই যে হচ্ছে কস্ট পার ইউনিট, মানে এক ইউনিটের দাম হচ্ছে এখানে দেওয়া আছে, আর উপরে দেখেন 1000 ইউনিট দেওয়া আছে। তাহলে 10,000, 80,000, 40,000, 35,000, এই হচ্ছে মেকিং, আর কোনো মেকিং নেই। এখন আমরা হেডিং করব বাইং কস্ট, যোগটা একটু পরে করি। আচ্ছা, আপনারা যারা হচ্ছে আমার ক্লাসগুলো দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যে ফ্রেন্ড সার্কেলটা আছে তাদেরকেও আমার লিঙ্কটা একটু শেয়ার করতে পারেন, যাতে তারাও কি দেখে উপকৃত হতে পারে। আর আমাকে কি করতে হবে? একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি রেগুলার এই ক্লাসগুলো দিতে পারি আপনাদের স্বার্থে। আচ্ছা, বাইং কস্টের ভিতর কিন্তু আমি বলছিলাম একটাই মাত্র কস্ট, সেটা হচ্ছে বাই। 160 টাকা পার ইউনিট ছিল, মনে আছে নিশ্চয়ই। অন্য কোম্পানি অফার করছিল, তাহলে অন্য কোম্পানি আমাদেরকে যে টাকায় অফার করবে সেটাই হচ্ছে আমাদের বাইং কস্ট, ঠিক আছে? তাহলে 160 টাকা, এটা কিন্তু মেকিং এ যাবে না, এটা যাবে কোথায়? এটা যাবে কিন্তু বাইং এ যাবে। ওকে, ওকে, তাহলে 160 গুণ 1000 দিলে কত হবে? 1,60,000 টাকা। ব্যাস, আর কিন্তু কিছু নেই। এবার করতে হবে কি? এবার যোগ করে নিচে নামাতে হবে, এবার যোগ করে নিচে নামাতে হবে। তাহলে চলেন আমরা একটু যোগ করে নিচে নামাই। আহ যোগ করে যদি নিচে নামাতে যাই, যেটা করতে হবে সেটা হচ্ছে যে, এটা যোগ করে তো নিচে নামাতেই পারছি আমি 1,60,000 টাকা, 1,60,000। আর এই পাশের যে টাকাটা, এখানে একটা দাগ দিবেন, আমি দাগ দিতে পারছি না, দাগ দিতে পারিনি। আচ্ছা, যোগ করি 80, 90, 1,00,000, 1,65,000, দেখেন 1,65,000। আচ্ছা, এখানে একটু দাগ দিয়ে দিবেন। আমি দাগ দিতে পারবো না, একদম একবারে তা না, কিন্তু আমার দাগটা একটু চিকন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যা হোক, মোটামুটি বোঝা গেলে হলো নাকি? একটু নিচে করে দিই। এই, এই, তাহলে কি করতে হবে? এবার ক্লোজ করে দিতে হবে। আর যেহেতু নেই, এখানে ক্লোজ করে দিতে হবে। দুই দাগ দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে একটা উত্তর হলো দেখেন 1,65,000, একটা হলো 1,60,000। এখন কোনটা কম পড়লো? দেখেন বাইং মানে আমাদের বাইরের যারা অফার করছিল তাদেরটা যদি আমরা গ্রহণ করি আমাদের খরচটা কিন্তু কম হবে। এখন এইখানেই কিন্তু আমাদের অঙ্ক শেষ করে দেওয়া যাবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে কমেন্ট লিখতে হবে। অঙ্ক আপনি পারেন না পারেন, শেষ পর্যন্ত কিন্তু কমেন্ট দিতেই হবে। আর কমেন্ট দেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু লিখতে হবে যে অতএব কস্ট সেভিং, কস্ট সেভিং ইন ফেভার অফ। এই যে যে কথাটুকু লিখলাম এটা হচ্ছে কমন ডায়লগ কিন্তু, বুঝছেন? মানে যত মেকিং বাইং এর অঙ্ক করব, এই যে যে ডায়লগটা আমরা দিলাম এই ডায়লগটা হচ্ছে কমন ডায়লগ, যে কস্ট সেভিং ইন ফেভার অফ। এখন এই সেভিং মানে এটা বোঝাতে যাচ্ছে আমাদের কোন লেভেলে কস্টটা সেভ হয়েছে। এই সেভটা কোথায় হয়েছে দেখেন, মেকিং এ নাকি বাইং এ? আমরা যদি বলি দেখেন বাইং এ সেভ হয়েছে, তাহলে যেখানে সেভ হবে তার নামটা আমরা এরকম লিখবো। লিখে কি করব? ওই যে যে দুইটা টাকা আছে ওই দুইটা টাকা বিয়োগ করে দেখাবো, মানে স্যাররা বুঝে না যে কয় টাকা সেভ হয়েছে, একটু আমাদেরকে দেখাই দাও তো। তাই আমরা এই যে দেখাই দিলাম, কত টাকা সেভ হবে? 5,000 টাকা সেভ হবে। ওকে, তাহলে এখানে কিন্তু এই যে যে বাইং শব্দ যেখানে লিখছি এখানে কিন্তু অনেক সময় মেকিং ও হতে পারে। যেখানে কম পড়বে, যদি বাইং এ কম পড়ে তাহলে বাইং অপশনটা লিখবো, মেকিং এ কম পড়লে মেকিং অপশনটা রাখবো। ওকে, তাহলে সিদ্ধান্ত কি এবার দিতে হবে?
যে আমরা যদি পণ্যটা তৈরি করি তাহলে আমাদের 1,65,000 টাকা খরচ হবে, আমরা যদি পণ্যটা বাইরে থেকে কিনি তাহলে 1,60,000 টাকা খরচ হবে। তাহলে আমরা কি আসলে পণ্যটা তৈরি করব, নাকি বাইরে যে লোকটা আমাদেরকে অফার করছে সেই অফারটা অ্যাকসেপ্ট করব? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা অফারটা অ্যাকসেপ্ট করব। তাহলে কমেন্টটা কি লিখতে হবে? এখন কমেন্টস লিখবো, আমরা লিখবো দা অফার, দা অফার শুড বি সিলেক্টেড, শুড বি সিলেক্টেড, সিলেক্টেড, দা অফার শুড বি সিলেক্টেড। কেন অফারটা সিলেক্ট করব আমরা? এর কারণটা একটু লিখে দিতে হবে যে এই কারণে আমরা অফারটা সিলেক্ট করব। তাহলে বিকজ, বি সি এ ইউ, বিকজ ইটস, বিকজ ইটস কস্ট ইজ লোয়ার দেন, ইটস কস্ট ইজ লোয়ার দেন, কার থেকে লোয়ার হয়েছে? মেকিং কস্ট, লোয়ার দেন মেকিং কস্ট। দেখেন বুঝেন কিনা। তাহলে এই হচ্ছে অঙ্ক শেষ। এখন এটা হচ্ছে 4 মার্কসের জন্য একটা ছোট্ট অঙ্ক, 4 মার্কে আসতে পারে এই অঙ্কটা। আহ, যেটা বললাম আমরা, অঙ্কটা নিয়ে কারোর কোনো কথা আছে কিনা আমি জানি না। তবে এই যে যে কমেন্টটা, এই কমেন্টটা কিন্তু এমনও তো হতে পারে যে এই অঙ্কটায় বাইং বেশি, মানে বাইং এর খরচ বেশি, মেকিং এর খরচ কম। তখন কি করতে হবে? তখন শুধু এই প্রথম যে কথাটুকু আমরা লিখছি এই কথাটুকু চেঞ্জ হয়ে যে কি হবে, তখন লিখতে হবে যে দা কোম্পানি, এখন না কিন্তু, সেটা কিন্তু তখন যখন ওইটা বেশি হবে, মানে মেকিংটা কম হবে তখন। দা কোম্পানি শুড, শুড মেক দা, মেক দা প্রোডাক্ট, তাই লিখবো আমরা শুড মেক দা প্রোডাক্ট। কেন? বিকজ ইটস কস্ট লোয়ার দেন, তখন লিখবো কিন্তু বাইং কস্ট, লোয়ার দেন বাইং কস্ট। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কমেন্টস। আজকের ক্লাসটা এইটুকুই থাকবে। আমি একটা হোমওয়ার্কও দিতে পারবো, দেখেন এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু আসছে এই অঙ্কটা। এই অঙ্কটা আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন। যারা হচ্ছে আমার ক্লাসটা দেখছেন করছেন তারা কিন্তু বাসায় বসে এই অঙ্কটা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমরা থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যত ইয়ার আছে সব ইয়ারেরই ধারাবাহিকভাবে ম্যাথ আপলোড আপলোড করতে থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।